সাধারণত হিজড়ারা সন্তান প্রসব করতে পারে না। যৌন চাহিদা হয়তো কোনো না কোনো উপায়ে তারা মিটিয়ে থাকতে পারে, কিন্তু সন্তান দানে একেবারেই অক্ষম তারা। কিন্তু আজকের এই গল্পটা যে হিজড়ার পেটে বাচ্চা নিয়ে, হিজড়ার পেটে বাচ্চা আসার পরবর্তী সময়টা তার কি করুণ অবস্থা হয়েছিল, এটা নিয়েই আজকের আমাদের এই গল্পটা। তো চলুন আজকের এই করুণ কাহিনীটা শুরু করা যাক। যমুনা নদীর অববাহিকা থেকেই পদ্মা নদীর উৎপত্তি। পদ্মা নদীর দুই পারের মানুষজন যাকে যাকে মাছ ধরে উর্বর জমিতে চাষাবাদ করে বিলাসী জীবনযাপনই করে। কিন্তু কালের আবর্তনে পদ্মায় বাদ পড়ল, পদ্মার স্রোত কমে গেল। সেই বাপদাদার আমল থেকে চলে আসা পেশাগুলো আস্তে আস্তে বিলীন হতে লাগলো। আশেপাশের মানুষ বিভিন্ন পেশা বেছে নিতে লাগলো। আর এইভাবেই আস্তে আস্তে পদ্মাপাড়ের মানুষগুলোর বিলাসী জীবনযাপন বিলীন হতে লাগলো, আর শুরু হতে লাগলো দরিদ্রতা। এই পদ্মাপাড়ের একটি পরিবারের ছোট্ট একটি কিশোর নাম ময়না, যে কিনা এই গল্পের মূল চরিত্র। ময়নার বাবা নেই, মা রয়েছেন যে কিনা পঙ্গু। তার একটি বোন রয়েছেন, সেও জটিল রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে গিয়েছেন। বড় ভাই রয়েছেন রঞ্জু, সে মাদক কারবারি করে। সে মাদক বর্ডার ক্রস করে এনে দেয়, আর তার মা বাড়িতে বসে বসে সেগুলো বিক্রি করে। আর বোনটিয়া, সেও বাড়ির পাশেই একটা ছোট্ট দোকান করে। ময়নার বয়স্ক দাদি, সেও মৃত্যু পথযাত্রী, সারাদিন বকবক করত ময়নার মাকে যে মাদক কারবারি ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু দিন শেষে সেই আবার হিসাব নিত কত টাকা ব্যবসা হয়েছে। এই হলো পদ্মাপাড়ের ছোট্ট একটি পরিবারের দুঃখ দুর্দশার গল্প। ময়না পুরুষ হলেও ছোট্টবেলা থেকেই মেয়েলি স্বভাবের ছিল। সে নাচ গান পছন্দ করত, মেয়েদের মতো সাজুগুজু করতে পছন্দ করত। কিন্তু ময়না বয়সে ছোট্ট হওয়ায় তার পরিবারের কেউই এই বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। পদ্মাপাড়ের মানুষজনের হাতে হাতে মোবাইল নেই। তাদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে এলাকার লোকগীত এবং যাত্রাপালা। এই গ্রামে একদল হিজড়া প্রায় লোকগীতি করতে আসতো, আর হিজড়াদের গুরুমা হচ্ছে মনসা। একদিন অসুস্থ শরীর নিয়ে ময়না সেই অনুষ্ঠান দেখতে এসেছিল, আর গুরুমার নজরে পড়ে যায় ময়না। গান বাজনা শেষ করে হিজড়াদের গুরুমা ময়নার পাশে গিয়ে বসে। ময়নার আচরণবিধি দেখে বুঝতে পারে যে ময়না আসলে হিজড়া। তখন গুরুমা ময়নার মায়ের কাছে গিয়ে বলে যে, তোর ছেলে তো হিজড়া হয়ে গিয়েছে রে, মানুষজনের চোখে পড়ার আগেই আমার কাছে দিয়ে দে, না হলে সংসারে অশান্তি হবে তোদের। তারপর দ্রুতই ময়নার মা এবং বোন ময়নাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা নিজেরাও কিন্তু জানতো যে ময়নার শারীরিক অসঙ্গতি রয়েছে। তখনকার সময় একটা প্রচলন ছিল যে কারো শরীরে যদি মেয়েলি স্বভাব থাকে তাহলে হিজড়াদের দলে তাকে দিয়ে দিতে হতো। ময়নার শরীরেও মেয়েলি স্বভাব থাকা সত্ত্বেও তার মা বোন তাকে দিতে চাচ্ছিল না হিজড়াদের দলে, কারণ তাদের আদরের সন্তান। কারো সন্তান কি কেউ চায় যে হিজড়াদের দলে দিয়ে দেওয়ার জন্য? কিন্তু ময়নার দাদি ঠিকই চাপাচাপি করছিল ময়নার মাকে যে তাকে হিজড়াদের দলে দিয়ে দেওয়ার জন্য, মানুষজনের চোখে পড়ার আগেই তাকে যেন হিজড়াদের দলে দিয়ে দেয়। এসবের মধ্যেই একদিন দেখা যায় ময়নার মাকে পুলিশ ধরে নিয়ে যায়। রঞ্জু খবরটা শোনার পর অনেকের হাতে পায়ে ধরে তার মাকে ছাড়িয়ে নিয়ে আসে। একদিন ময়নার মা ময়নার বোনের দোকানে গেলে এই সুযোগে ময়না চলে যায় গুরুমার কাছে। গুরুমা তাকে সাজুগুজু করিয়ে দেয় আর বলে যে, দেখতো তোকে অনেক সুন্দর লাগছে। একটু পরে এখানে আবার তার মা চলে আসে। তার মা এই দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়েন। বাসায় এসে সিগারেট টানতে থাকেন কষ্টে, আর সিদ্ধান্ত নেয় যে তাদের আদরের সন্তানকে হিজড়াদের গুরুমায়ের কাছে তুলে দিবেন। পরে একদিন সকালে হিজড়াদের গুরুমা তার দলবল নিয়ে চলে আসে ময়নাকে নেওয়ার জন্য। তার মায়ের চোখের পানি তার বোনের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। তার ভাই রঞ্জুর হাতে এক টুবলা বাতাসা। আর এইভাবেই ময়না সমাজ থেকে বিদায় নিয়ে আর হিজড়াদের আস্তানায় নিয়ে গিয়ে ময়নাকে দুধ দিয়ে বরণ করে হিজড়ারা, আর তার নাম রাখা হয় গোলাপি। আস্তে আস্তে গোলাপি বড় হয়ে গিয়েছে, নাচে গানে সৌন্দর্যে সবার থেকে আলাদা। তাকে দূর থেকে দেখলে মনে হয় না সে একটা হিজড়া, তাকে পরিপূর্ণ একজন মেয়েই মনে হয়। এলাকার দোকানগুলো থেকে গুরুমা মনসার নামে টাকা তোলা, বিভিন্ন নাচে গানে যাত্রাপালায় অংশগ্রহণ করা ছাড়া আপাতত গোলাপির কোনো আর কিছুই করার ছিল না। একদিন পাশের এলাকা থেকে যাত্রাপালা করার জন্য গুরুমার কাছে অফার আসে। সেই যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেইখানে অসাধারণ অভিনয় করেছিল বেহুলার দৃশ্যে গোলাপি। আর তখন দেখা যায় গোলাপের এই অসাধারণ সৌন্দর্যে বিমোহিত হয়েছেন এলাকার প্রভাবশালী নেতা সিরাজ মাতব্বর। গোলাপিকে এক রাত কাছে পাওয়ার জন্য গুরুমার কাছে সিরাজ মাতব্বর বিপুল পরিমাণের টাকা অফার করে। সেই টাকার অফার ফিরিয়ে দেয় গুরুমা।
পরে দেখা যায় গুন্ডা পাঠিয়ে গোলাপিদের আস্তানা থেকে গোলাপিকে উঠিয়ে নেওয়া হয় এবং সেদিন রাত্রেই গোলাপিকে দর্শন করে সিরাজ মাতব্বর। পরের দিন সকালবেলা স্থানীয় আয়োজকদের সাহায্য নিয়ে গোলাপিকে উদ্ধার করে গুরুমা মনসা। গুরুমা 3 মাস আইন আদালতের কাছে দৌড়াদৌড়ি করে সিরাজ মাতব্বরের কিছুই করতে পারেনি, কারণ হিজড়া দর্শন ছিল সামান্য একটা বিষয়, কেউ এটাকে গুরুতর চোখে দেখেনি। আর এই 3 মাস পর গোলাপি বাইরে বেরিয়েছে বাতাস খাওয়ার জন্য, একজনকে সাথে করে নিয়ে রিস্কায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করেই সে বুঝতে পারছে যে তার বমি বমি ভাব হচ্ছে। হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানায় যে সে প্রেগনেন্ট। ডাক্তারের এই কথা শোনার পর গোলাপির মাথায় আকাশ ভেঙে পড়ে, আর হিজড়ার গুরুমা কি করবে সে বুঝেই উঠতে পারছে না। মূলত ময়নার শরীরে ছোটবেলায় যে শারীরিক অসঙ্গতি দেখা দিচ্ছিল সেইটা আসলে ছেলে থেকে হিজড়ায় পরিবর্তন হওয়া নয়, হরমোনাল কারণে প্রাকৃতিকগতভাবে ছেলে থেকে মেয়ে পরিবর্তন হওয়ার দিকেই সে যাচ্ছিল। অর্থাৎ ময়না আসলে ছেলে থেকে হিজড়া নয়, হরমোনাল কারণে ছেলে থেকে মেয়ে হয়ে গিয়েছে। আর ওই দিন রাত্রেবেলা সিরাজ মাতব্বর দর্শন করার ফলেই আজকে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর এক হিজড়া গুরুমাকে বলে যে তোমাকে আমি আগেই বলেছিলাম গোলাপির রক্ত বের হয়, তুমি বিশ্বাস করোনি, তুমি বলেছিলে যে এগুলো ঠিক হয়ে যাবে, তুমি আসলে ভালো মানুষকে ধরে এনে হিজড়া সাজিয়ে ব্যবসা করো। তখন ওই হিজড়াটা বলে চল আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। আর গোলাপিকে দেখা যায় গুরুমার পাশে গিয়ে দাঁড়ায়। গুরুমা তাকে বিদায় জানিয়ে দেয়। একটা ব্যাগ হাতে নিয়ে গোলাপি হিজড়াদের আস্তানা ছেড়ে দিয়ে চলে যায়। গোলাপিকে দেখা যায় সে সোজা অন্য কোথাও না গিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার বোনকে তার পরিচয় দিলে এখানে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বাড়িতে দেখা যায় রঞ্জু অর্ধপাগল হয়ে গিয়েছে মাদকাসক্ত হয়ে। সে সুস্থ অবস্থায় সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল, সেই মেয়েটাই এখন পরিবারের হাল ধরেছে। মাদকের ব্যবসাটা এখন সেই সামলাচ্ছে। সে এই ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য এলাকার স্থানীয় এক পুলিশ অফিসারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। দেখা যায় তার স্বামী রঞ্জুর সামনেই সে প্রেমলীলায় মত্ত হয়। এদিকে গোলাপি বাড়িতে আসার পর থেকে ময়না যে গোলাপি হয়ে গিয়েছে, অর্থাৎ ময়না ছেলে থেকে যে মেয়ে হয়ে গিয়েছে, এটা কেউই বিশ্বাস করছিল না। তাই এলাকার মানুষজন প্রায়ই খোঁচা দিয়ে কথা বলতো যে তারা একটা হিজড়াকে বাড়িতে জায়গা দিয়েছে। আর এই খোঁচা মেরে কথা বলা থেকে বাঁচার জন্য রঞ্জুর বউ তার প্রেমিক পুলিশকে দিয়ে বাড়ি ছাড়া করে গোলাপিকে। গোলাপি বাড়ি ছাড়া হওয়ার পর সে পদ্মা নদীর পাড়ে এসে বসে বসে ভাবছিল যে ছোটবেলা থেকেই সে হিজড়া পল্লীতে বড় হয়েছে। আর যখন বড় হওয়ার পর সে জানতে পারলো সে আসলে হিজড়া নয়, সে আর 8-10 জনের মতোই একজন নারী। এখন আর পরিবারের কাছে সে জায়গায় পেল না। সে বসে বসে ছোটবেলার স্মৃতিচারণ করছিল পদ্মা নদীর পাড়ে, কিন্তু তার যাওয়ার তো কোনো রাস্তা নেই। সে ভাবছিল যে সে এখন কোথায় যাবে। একটু পরেই সে দেখতে পায় তার থেকে একটু সামান্য দূরে একটা নৌকা এসে দাঁড়িয়েছে। সেই নৌকাটায় একজন নারী ছিল এবং বেশ কয়েকজন পুরুষও ছিল। সে আস্তে আস্তে নৌকাটার কাছে গিয়ে কাউকে কিছু না বলেই সে নৌকায় উঠে পড়ে। নৌকার একজন লোক গোলাপিকে জিজ্ঞেস করলো তুমি কে। গোলাপি কোনো কথাই বলছিল না। ছেলেটা বিড়বিড় করে বলছিল যে একটা মেয়ে মানুষ নৌকায় উঠলে তো খারাপ হয় না, উঠছে। নৌকার আর সবাই ভাবছিল মেয়েটার বাসা হয়তো নদীর ওপারে, হয়তো মেয়েটা নদীর ওপারে গিয়েই নেমে যাবে। তাই এই মেয়েটাকে নিয়ে আর কেউ তেমন একটা ভাবছিল না। নৌকাতে একজন সুদর্শন পুরুষ ছিল, তার মাথায় একটা পোষ্য বাজ পাখি ছিল। এই ছেলেটার নাম ছিল কুবরা। আর এই যে মোটা মেয়েটাকে দেখছেন ইনি হচ্ছেন কপিলা। তারা একটা চক্র। এই নৌকায় যে কয়েকজন রয়েছে এর মধ্যেই দেখা যায় নৌকাটাকে পদ্মার বুকে জেগে ওঠে এক চড়ে নিয়ে থামিয়েছে। এই চরে নামার পর কপিলাকে গোলাপি বলে যে সে একজন গর্ভবতী, তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তার দুঃখ দুর্দশার কিছু কথা শোনার পর কপিলার কিছুটা মায়া হয় এবং তাকে এই চরের মধ্যে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর থেকেই গোলাপি আস্তে আস্তে সবার সাথে মানিয়ে নিয়েছে। এভাবেই আস্তে আস্তে 11 দিনের মতো কেটে যায়। কুবরাকে দেখা যায় গোলাপিকে তার মনে ধরে গিয়েছে এবং গোলাপিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মেলামেশা শুরু করে। তাদের সম্পর্কটা আস্তে আস্তে আরো গভীর হয়। কুবরা কাজে মনোযোগ দিতে পারছে না। কপিল একদিন এসে জানায় যে তুমি এতদিন কাজের মনোযোগ না দেওয়াতে আমাদের ব্যবসাটা অন্য কেউ হাতিয়ে নিয়ে যাচ্ছে। কপিলা এবং কুবরা প্ল্যান করে যে গোলাপিকে নিয়েই এইবার পাচারের কাজটা সম্পন্ন করবে। গোলাপি যেহেতু প্রেগনেন্ট, তাকে ঘোড়ার গাড়িতে করে হসপিটালে নেওয়ার নাম করে একটা নাটক সাজায় এবং সেই বর্ডারের কাছে চলে যায়। একদল লোক এসে কিছু মাদক দিয়ে যায়। সেই মাদকগুলো গোলাপির পেটের মধ্যে লুকিয়ে নিয়ে আসে চরের মধ্যে। এইভাবে করে আরো বেশ কয়েকবার মাদক পাচার করেছে গোলাপিকে ব্যবহার করে। আর গোলাপিকে দেখা যায় সে নতুন সঙ্গীদেরকে পেয়ে বেশ হাসি খুশিতেই থাকছে।
এদেরকে পেয়ে সে যেন নতুন করে বেঁচে থাকার প্রেরণা পাচ্ছে। একদিন দেখা যায় গোলাপির কাছে একজন মাওলানা এসেছে, আর এই মাওলানা প্রায়ই গোলাপির কাছে আসতো এবং ধর্মীয় কথাবার্তা শোনাতো। আর এই ধর্মীয় কথাবার্তা শুনে গোলাপি বেঁচে থাকার অনুপ্রেরণা পেত। বেশ কিছুদিন ধরে কুবরার কোনো খোঁজখবর নেই। কুবরার খোঁজখবর না পেয়ে গোলাপি অনেক চিন্তায় পড়ে গিয়েছে। একদিন কপিলা গোলাপিকে বলে যে, গোলাপি, আসলে পুরুষ মানুষদেরকে বিশ্বাস করতে নেই, পুরুষ মানুষ সকলেই এমন। আমি নদীর এই পারের মুসলমানদেরকেও দেখেছি, নদীর ওপারে হিন্দুদেরকেও দেখেছি। হিন্দুরা গরুর মাংস খায় না, আর মুসলিমরা শুকরের মাংস খায় না, কিন্তু নারীর মাংস সবাই খেতে চায়। এরকম হতাশার কথা শুনে গোলাপির মনে কুবরার প্রতি প্রতিহিংসা জন্মায়। গোলাপি জন্ম নিয়েছে ছেলে হয়ে, কিন্তু প্রকৃতির লীলা খেলায় সে হয়ে যায় মেয়ে। তার শিশু থেকে কৈশোর পর্যন্ত একটা হিজড়া পল্লীতে খেতে যায়, এবং সে যখন জানতে পারলো সে একজন মেয়ে, আর মেয়ে হওয়ার পর থেকে সে আরো 2টা পুরুষের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছে। এই সমস্ত ভাবতে ভাবতে তার নারীত্বের প্রতি একটা ঘৃণা জন্মায়, এবং সে রাগে খুবে একটা ব্লেড দিয়ে তার মাথার চুলগুলো ফেলে দেয়। কিছুদিন পর দেখা যায় কুবরা ফিরে এসেছে। গোলাপিকে টাক মাথায় দেখে অনেকটা অবাক হয় কুবরা। মূলত কুবরাকে মাদক পাচারের অভিযোগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, যার কারণেই এতদিন সে নিখোঁজ ছিল। কুবরা আসার সময় শাড়ি চুড়ি কিনে নিয়ে এসেছিল সাজিয়ে দিবে গোলাপিকে, কিন্তু সে এসে দেখে গোলাপির মাথার চুল সে নিজেই কেটে ফেলেছে। আস্তে আস্তে গোলাপির সন্তান প্রসব করার সময়ও ঘনিয়ে আসছে। কুবরা চায় শেষবারের মতো আরেকটা মাদক কারবারি করার জন্য গোলাপিকে ব্যবহার করে। এই যে গোলাপিকে নিয়ে কুবরার এত চিন্তা ভাবনা, ভালোবাসার কথাবার্তা, এগুলো সবই ছিল মিথ্যে বানোয়াট। তাদের মূল টার্গেটই ছিল গোলাপিকে ব্যবহার করে মাদক পাচার করা। তারপর দেখা যায় আগের মতো করেই হাসপাতালে নেওয়ার নাম করে গোলাপিকে নিয়ে মাদক পাচার করার জন্য বর্ডারের কাছাকাছি চলে যায়। কিন্তু তারা জানতো না যে আজকে সকালবেলায় এইখানে অন্য একটি দলের সাথে একদল আরেক দলের সাথে গোলাগুলি হয়েছিল মাদক কারবারি নিয়ে। এই ব্যাপারটা আবার কোবরাদের দলের একজন টিভিতে দেখেছিল, কিন্তু কোবরাদেরকে খবর দেওয়ার আগেই তারা পৌঁছে গিয়েছিল বর্ডারের কাছাকাছি। বর্ডারের কাছাকাছি যেতেই গোলাপির ব্যথা উঠেছে। এই অবস্থায় দেখে গোলাপিকে একটা জায়গায় রেখে কপিলা এবং কোবরারা চলে যায় নুম্যান্স ল্যান্ডে, সেইখান থেকে মাদক আনার জন্য। আর সেইখানে সৈন্যরা আগে থেকেই উৎপেতে ছিল। তাদেরকে দেখেই সৈন্যরা গোলাগুলি শুরু করে দেয়, এবং একটা গুলি লাগে কপিলার শরীরে। কপিলা সেখানেই মারা যায়। এদিকে গোলাপি কোনোভাবেই সহ্য করতে পারছে না তার ব্যথা। গোলাপি ফোন করেছিল কোবরাকে, কিন্তু ফোনে তাকে পাচ্ছিল না। তখন সে বুঝতে পারছে যে কোবরা তাকে রেখেই পালিয়ে গেছে। গোলাপি একটু সামনেই দেখতে পায় পানির উপরে একটা বেলা ভাসছে। বাঁচার জন্য সেই বেলায় গোলাপি উঠে যায়, আর এই বেলায় বাঁচতে বাঁচতেই গোলাপির সন্তান প্রসব হয়। সন্তান প্রসব হলেও গোলাপি মারা যায়। গোলাপি শারীরিকভাবে কিছুটা সমস্যা থাকার কারণে সে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে পারেনি। হয়তো হসপিটালে গেলে সে বেঁচেও যেতে পারত, কিন্তু কুবরারা তো তাকে হসপিটালে নেওয়ার নাম করে তাকে ব্যবহার করে মাদক পাচার করেছে। তাকে হসপিটালে নেওয়ার প্রয়োজনও মনে করেনি। পদ্মা নদীতেই গোলাপির মৃত্যু হলো, আর এই পদ্মা নদীর উপর ভাসতে ভাসতেই গোলাপির সন্তান গোলাপিরই নিজ গ্রামে চলে আসলো। আর এই মুহূর্তেই পুলিশ অফিসারের ওয়্যারলেসে বেজে উঠল, স্যার, নদীর পাড়ে একটা বেলায় করে একটা মেয়ে এবং একটা ছোট্ট বাচ্চা ভেসে আসছে। রঞ্জুর স্ত্রীর আবার সন্তানাদি হয় না। সে মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য তার প্রেমিককে জানায় সেই নবজাতকটাকে যেন তাকে দেওয়া হয়। প্রেমিকার অনুরোধ পুলিশ অফিসার ফেলতে পারেনি, সেই নবজাতককে উদ্ধার করে রঞ্জুর বউয়ের কাছে তুলে দেয়। সৃষ্টিকর্তার কি করুণ খেলা দেখুন, এই বাচ্চাটা তার পরিবারেই আবার ঘুরে ফিরে চলে আসলো, কিন্তু কেউ জানতেই পারলো না এই বাচ্চাটা যে আসলে তাদের ফ্যামিলিরই। আর পদ্মা নদীতে ভেসে আসার কারণে বাচ্চাটির নাম রাখা হয় পদ্মা। আর এই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়। তো গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।